ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রথম প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধটি পড়ছিলাম। সেই প্রবন্ধের আগের দিনের ক্লাসে আমরা যেটি পড়েছিলাম সেখানে দেখতে পেয়েছিলাম কমলাকান্তকে অভিযোগ জানাচ্ছে বিড়াল, এবং সেই বিড়াল তুলনা দিচ্ছে একটি রাস্তার বিড়ালের সঙ্গে একটি বাড়িতে পোষা বিড়ালের। তিনি বলছে, সেই বিড়ালটি বলছে যে আমরা রাস্তার বিড়াল, তাই আমাদেরকে কেউ যে খেতে পায় না তাকে কেউ একটুখানি খেতেও দেয় না। হয়তো কাঁটা বা অবশিষ্ট যে অংশটুকু আর খাবে না সেটুকু নর্দমায় গিয়ে ফেলে দিয়ে আসে, কিন্তু আমরা প্রাচীরে প্রাচীরে ঘুরে বেড়াই, কিন্তু আমাদেরকে দেয় না। কিন্তু অন্যদিকে আবার এটাও বলছে, যদি তুমি কারোর পোষা বিড়াল হও বাড়িতে, তাহলে তাকে কিভাবে যত্নার্তি করা হয়, তাকে কিভাবে স্নেহে বড় করা হয়। এবং তিনি এটাও বলেছে, সেই বিড়ালটি এটাও বলেছে যে রাস্তার বিড়ালের যে চামড়াগুলো কি হয়, ঝুলে যায়, লেজ একদম নেতিয়ে পড়ে, দাঁত মুখ বেরিয়ে যায়, জিভ ঝুলে যায়। কিন্তু অন্যদিকে যে বিড়ালটিকে পোষা হচ্ছে বাড়িতে, সে দেখতে এত হৃষ্টপুষ্ট হয়, এত সুন্দর হয় দেখতে, তার সে একদম ফুলে ফেঁপে ওঠে, তার লেজটা উঠে থাকে, একটা সুন্দর বিড়াল তাকে দেখেই মনে হয়। তাই বিড়াল বারবার কমলাকান্তর কাছে সেই প্রশ্নটাই করছে যে আমরা যদি খেতে না পাই, আমাদেরকে কেউ যদি খেতে না দেয়, তাহলে আমাদের দোষটা কোথায়? আমরা তো চুরি করেই খেয়েছি। এই পৃথিবীতে তো কেউ আসেনি যে না খেয়ে মরে যাওয়ার জন্য এসেছে, তা তো নয়। তো এইটুকু আমরা আগের দিন পড়েছিলাম। আজকে আমরা বিড়াল থেকে বা বিড়াল প্রবন্ধটা থেকে আরো একটি নতুন ক্লাস পড়ব, সেই ক্লাসে আমরা পড়ব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো তাহলে, আমরা আগের দিন পড়লাম যেটা, যে এই পৃথিবীতে কেউ তো আসে নাই মরে যাওয়ার জন্য, বিড়াল এই কথাটা কমলাকান্তকে বলেছে। এরপরে দেখো কি বলছে, আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, এই আমিটা হচ্ছে কমলাকান্ত। সে বলছে যে কমলাকান্ত যে অভিযোগগুলো এতক্ষণ শুনছিল বিড়ালের, সে আর শুনতে পাচ্ছে না, তার যে সহ্য করার যে একটা ক্ষমতা সেটা ভেঙে গেছে। সেটাই সহ্য না করতে পেরে বলছে যে থামো থামো মার্জার পণ্ডিত, থামো। তাই বলছে, এবার থামতে বলছে তাকে। অনেক কথা, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক। সোশ্যালিস্টিক মানে হচ্ছে সমাজতান্ত্রিক, যেখানে রাজনীতির গন্ধ পাচ্ছে কমলাকান্ত বিড়ালের মুখ থেকে। সমাজ বিশৃঙ্খলার মূল, যেখানে সমাজ কি করছে, সমাজের যে শৃঙ্খলা সেটাকে ভেঙে দেওয়ার একটা কৌশল, সেটা কমলাকান্ত শুনতে পাচ্ছে বিড়ালের মুখ থেকে। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধনসম্পদে যত্ন করবে না। এই কথাটা কে বলল? না, এই কথাটা বলল কমলাকান্ত। কমলাকান্ত বলছে, যদি তার ক্ষমতা থাকে, যদি তার সেই ক্ষমতা থাকে ধন সম্পদ অর্জন করার, সে কি তাহলে অর্জন করবে না? না অর্জন করে নিজে ভোগ করবে না, নাকি সঞ্চয় করে রাখবে না? না চোর সে নির্বিঘ্নে চুরি করবে, সেই জন্য সে ভোগও করতে পারবে না। তাই বলছে, এই কথাটা বলছে কারণ বিড়ালের মুখ থেকে সে সোশ্যালিস্টিক একটি গন্ধ পেয়েছে, রাজনীতির গন্ধ পেয়েছে। তাহলে সমাজে ধন বৃদ্ধি হইবে না, তাই বলছে কমলাকান্ত। বিড়ালকে বলছে, তাহলে এরকমই যদি চলতে থাকে তাহলে তো ধন সম্পত্তি বৃদ্ধিই হবে না। মার্জার মানে বিড়াল এবার বলছে, না না হইলেও তো আমার কি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি, ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? বলছে যে যেহেতু মার্জার অর্থাৎ বিড়াল এখানে কি করছে, বিড়াল এখানে দুস্থ অসহায় দরিদ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। তাই বলছে, যদি বা হয়ও তাই, ধন সম্পত্তি যদি নাও অর্জন করা হয়, ধন বৃদ্ধি যদি নাও হয়, তাতে আমার কি? আমার তো খেতে পাওয়া নিয়ে কথা, আমি তো শুধু একটু খেতে চাইছি, আমি তো আর কিছু চাইছি না। তাই বলছে যে তাতে আমার কি, যদি ধন বৃদ্ধি না হয় না হবে, আমার তো তাতে কিছু নেই। ধনীর ধন বৃদ্ধি হচ্ছে, আমার তো আর কিছু হচ্ছে না।
বারবার মার্জার অর্থাৎ বিড়াল এই কথাটাই বলছে। তাতে আমার কি ক্ষতি? আমার তো এখানে কিছু ক্ষতি নেই। আমার যা ক্ষতি হবার সেটা হচ্ছে আমি খেতে পাচ্ছি না। তাতে আমার কি হচ্ছে? আমার শারীরিক দিক থেকে আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমার চেহারাটা রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। তাহলে সেটা আমার ক্ষতি, আমি সেটা দেখব। তো এই যে একটা সোশ্যালিস্টিক ব্যাপার, একটা সমাজের বিরুদ্ধে কথা বলার ব্যাপার, সেটা মার্জারের মুখ থেকে অর্থাৎ বিড়ালের মুখ থেকে কিন্তু কমলাকান্ত শুনতে পেলেন। এরপর দেখো কি বলছে। আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। সমাজে যদি ধন বৃদ্ধি না হয়, সামাজিকভাবে যদি ধন বৃদ্ধি না হয়, তাহলে সমাজের উন্নতি কিভাবে হবে? সেটা কে বোঝাচ্ছে? না কমলাকান্ত বোঝাচ্ছে। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতেই না পাইলাম, তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? এটা খুবই ভালো কথা বলেছে। দেখো, বলেছে আমি পৃথিবীতে এসেছি, আমি খাদ্য সঞ্চয় করব। সে খাদ্য সঞ্চয় যদি আমি না করতে পারি, তাহলে আমার সমাজে উন্নতি হলো আর হলো না, কার ধন সম্পত্তি বৃদ্ধি পেলো কি পেলো না, তা দেখে তো আমার কোনো কাজ নেই। তাই বলছে, এবার বিড়াল একটু রেগেই গেছে, বিড়াল একটু রাগ করে তাই বলছে, আমি যদি খেতেই না পেলাম, আমি যদি খাইতেই না পেলাম, তবে উন্নতি, তবে সমাজের উন্নতি নিয়ে আমি কি করব? আমি কি ধুয়ে ধুয়ে জল খাবো সমাজের উন্নতিটা? সেটাই বলছে। যেহেতু সে একটা দরিদ্র শ্রেণীর, তাই সেই কথাটা বলছে। এরপরে দেখো কি বলছে। বিড়ালকে বুঝানো দায় হইল। যে বিচারক বা নৈয়ায়িক কস্মিনকালে কেহ তাহাকে কিছুই বোঝাইতে পারে না। বলছে বিড়ালকে বোঝানো দায় হলো, এটা কমলাকান্ত বলছে। কমলাকান্ত বলছে যে বিড়াল যে এত প্রশ্ন করছে, যে আমাকে খেতে দিচ্ছে না, আমি খেতে পাচ্ছি না, এত কিছু বলছে, আবার ওকে যখন বোঝানো হচ্ছে যে যার ধন সম্পত্তি এত বেশি, সে কি তাহলে ধন সম্পত্তি বাড়াবে না, নাকি চোরের জন্য সে তার ধন সম্পত্তি লুকিয়ে রাখবে? এইটা যখন বলছে, তখন সে বিড়ালটা কি বলছে, যে আমার তো খেতে পাওয়া নিয়ে কথা, আমি সমাজে উন্নতি হলো কি হলো না, কার ধন সম্পত্তি বাড়লো কি বাড়লো না, এইসব দেখে তো আমার কোনো কাজ নেই, তাই বলছে। তাই কমলাকান্ত একটু কিছুটা বিরক্ত হয়ে বলছে যে বিড়ালকে বোঝানো দায় হলো, মানে বিড়ালকে বুঝিয়ে কোনো লাভ নেই। কারণ কি বলছে দেখো, যে বিচারক বা নৈয়ায়িক মানে হচ্ছে ন্যায় বিচার করেন, যে সেই হচ্ছে নৈয়ায়িক, ঠিক আছে? বা যে বিচারক, যে বিচার করছে, অর্থাৎ বিড়াল এখানে বিচার করছে, বিড়ালই এখানে ন্যায় করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই বলছে কস্মিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। তাই কস্মিন কালে মানে কখনোই, কেউই মানে কোনো একজনও তাহাকে অর্থাৎ বিড়ালকে কিছু বোঝাইতে পারে না। এই মার্জার সুবিচারক, এই মার্জার মানে হচ্ছে বিড়াল, তাকে বিচারকের সাথে তুলনা করছে। আবার কার সাথে তুলনা করছে দেখো, সুতার্কিক ও বটে, মানে সে তর্ক করতে ওস্তাদ, সেটাই বলছে। সে একদিকে তর্কও করছে, একদিকে প্রশ্ন ওঠাচ্ছে, আর প্রশ্ন উত্তরটাও সেই দিচ্ছে, বিচারটাও সেই আনছে। সুতরাং না বোঝার পক্ষে ইহার অধিকার আছে। সুতরাং কি বলছে, এ যে বুঝতে চাইছে না, সুতরাং না বোঝার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার ওপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। দেখো, এবার কমলাকান্ত সে কিন্তু একটুখানি চটে যাওয়া বা রেগে যাওয়া, বা তার পছন্দ হয়নি, যেহেতু বিড়াল সে নিজেই একজন সুবিচারক হচ্ছে, বিচার এনে দিচ্ছে, আবার সে নিজেই তর্ক করছে, তাই বলছে যে এর উপর আমি রাগ করতে পারলাম না, অর্থাৎ বিড়ালের উপর কমলাকান্ত রাগ করতে পারলো না, কারণ সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলে না থাকিতে পারে। সমাজের যদি উন্নতি হয়, সমাজের ধনী ব্যক্তি যদি উন্নতি করে, তাহলে সেক্ষেত্রে সমাজের দরিদ্র শ্রেণীর তার কিন্তু কোনো কিছু যায় আসে না। তাই বলছে তার প্রয়োজন থাকিতেই পারে বা না থাকিতেই পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, কিন্তু যে ধন সম্পত্তি অর্জন করে সমাজকে উন্নতির পথে নিয়ে যাবে, তার তো বিশেষভাবে প্রয়োজন, সেটাই বলছে। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য, অর্থাৎ যে চুরি করবে
যদি ধন সম্পত্তি চুরি করে কোনো ধনী ব্যক্তির, তাহলে সেখানে তো দণ্ডবিধান অবশ্যই প্রয়োজন, তাই বলছে। এরপরে দেখো এটা কে বলল, এটা বলল আমাদের কমলাকান্ত। মার্জারি মহাশয় বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরো একটি নিয়ম করো। বলছে এবার মার্জার অর্থাৎ বিড়াল, সে তো যেহেতু দরিদ্র শ্রেণীর, সে অনেক কিছু থেকেছে, অনেক কিছু অনেক জনের কাছ থেকে সে কি পেয়েছে, অনেক খোঁটা পেয়েছে, যে চুরি করে হ্যানা ত্যানা এরকম ভাবে অনেক খোঁটা পেয়েছে। তাই কি বলছে যে চোরকে তুমি ফাঁসি দিতে বলছো, তো এটা যদি সুবিচার হয় তাহলে অবশ্যই চোরকে ফাঁসি দাও, তাতে আমার কোনো অর্থাৎ বিড়ালের কোনো আপত্তি নেই, কিন্তু তাহার সঙ্গে আরো একটা নিয়ম করতে বলছে। কি নিয়ম করতে বলছে দেখো, যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি আগে 3 দিবস উপোস করিবেন, অর্থাৎ যে চোরকে সাজা দেবে তাকেও 3 দিন উপোস করে থাকতে হবে, অর্থাৎ তাহলে পেটের জ্বালাটা সে বুঝতে পারবে। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। বলছে 3 দিন উপোস করার পর, একেবারে উপবাস করার পর কিচ্ছুটি মুখে না তুলে যদি কারো চুরি করে না খেতে ইচ্ছা করে, তাহলে সেই চোরকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আমার কিচ্ছু আপত্তি নেই। তাই বলছে চোরকে ফাঁসি দাও, চোর চুরি করেছে তাকে ফাঁসি দাও, তাতে আমার কিচ্ছু আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে একটা নিয়মও করো, তার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে ফাঁসি দেবে তাকেও 3 দিবস উপোস করে থাকতে হবে, তাহাতে যদি চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে স্বচ্ছন্দে ফাঁসি দিতে পারো, তাই বলছে। অর্থাৎ বিড়াল সে কিন্তু দেখো যে একজন বড়লোক শ্রেণী, সে কি করছে, সে তো সর্বদা না চাইতে অনেক কিছু পাচ্ছে, একজন ধনী ব্যক্তি তার হয়তো অতটাও খাবারের প্রয়োজন নেই বা অত জিনিসের প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজনে অত্যাধিক তার কাছে কিন্তু থাকছে। ফলে কি হচ্ছে দেখো, ফলে তার যে একটা চাহিদা, সেই চাহিদাটা কিন্তু কে পাচ্ছে না, সে ধনী ব্যক্তি কিন্তু পাচ্ছে না, কিন্তু একজন দরিদ্র শ্রেণী যে হয়তো সারা দিনের পর এক মুঠো ভাত পাচ্ছে কিনা সন্দেহ, সে কি করছে, তার কাছে তো এক মুঠো ভাতেরই অনেকটা দাম, তাই বলছে যে সে তখনই পেটের জ্বালা বা ক্ষুধার জ্বালাটা বুঝবে যখন সে কি করবে, যখন সে বুঝতে পারবে যে 3 দিবস উপোস করে, অর্থাৎ 3 দিন কিচ্ছুটি না খেয়ে যখন সে একেবারে বুঝতে পারবে যে হ্যাঁ 3 দিন উপোস করে থাকার পরও তার চুরি করে খেতে না ইচ্ছা করছে, তখন সে স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিতে পারে, তাহলে তার কিচ্ছু বলার থাকবে না। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপোস করিয়া দেখো। এবার দেখো বিড়াল মার্জার সুন্দরী সে কি বলছে, বলছে কমলাকান্ত তাকে বলছে যে তুমি তো একটু আগে আমাকে চুরি করলাম, তোমার প্রসন্ন গোয়ালিনীর আনা দুধ আমি খেয়ে নিলাম, তোমার জন্য যেটা এনে দিয়েছিল সেটা আমি খেয়ে নিয়েছি বলে তুমি তো আমার থেকে একটা ভাঙা লাঠি হলেও তুলে নিয়ে তো আমার দিকে এসেছো মারার জন্য, তাহলে তুমি এক কাজ করো, অদ্য হইতে আজ থেকে 3 দিন উপোস করিয়া দেখো, উপোস করে থাকো। কমলাকান্ত সে তো একজন ধনী ব্যক্তি, সে কি করে, তার না চাইতে সে অনেক কিছু পেয়ে যায়, তার অতটা না দরকার হলেও সে কিন্তু নষ্ট করলেও কিন্তু কি করে, তার চাহিদা কিন্তু থাকে না যে তাকে খেতেই হবে, এরকম কোনো চাহিদা থাকে না। তাই বলছে তুমি 3 দিন, দিবস মানে হচ্ছে দিন, দিবস মানে কি তাহলে দিন, সেই বলছে 3 দিবস উপবাস করিয়া থাকো, উপবাস মানে উপোস, বলছে 3 দিবস উপবাস করিয়া থাকো। যদি তুমি কি বলছে দেখো, তুমি যদি ইতিমধ্যেই নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। নসিরাম বাবু হচ্ছে, সেও কিন্তু কমলাকান্ত দপ্তরের একজন চরিত্র, এবং সেও কি কমলাকান্তর থেকেও ধনী ব্যক্তি। আর ভান্ডারঘর মানে হচ্ছে দেখো, ভান্ডারঘর মানে হচ্ছে যেখানে খাদ্যদ্রব্যগুলি সব সঞ্চয় করে রাখা হয়,
তাই বলছে তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে না পড়ো, ধরা না পড়ো, তুমি তো 3 দিন উপোস করে আছো, কিন্তু তুমি যদি তাও ধরা না পড়ো, তাহলে তুমি যদি আমাকে মারতে আসো, আমি কোনো আপত্তি করব না। এবার কিন্তু পরিষ্কার কথা বলে দিল, দুটো কথা বলে দিল বিড়াল, দুটো পরিষ্কার কথা জানিয়ে দিল। এক হচ্ছে যে ফাঁসি দেবে, যে সুবিচার করবে, ফাঁসি দেবে, তাকে কি করতে বলছে, তাকে 3 দিন উপোস করে তারপর যদি তার চুরি করে না খেতে ইচ্ছা করে তবে সে ফাঁসি দেয়, সে পরিষ্কারভাবে জানিয়ে দিল। আরেকটা কথা যেটা বিড়াল জানিয়ে দিল, যে কমলাকান্ত যে লাঠি তুলেছিল, কমলাকান্ত যে লাঠি তুলেছিল কাকে মারার জন্য, মার্জারকে মারার জন্য, অর্থাৎ বিড়ালকে মারার জন্য, সে মারতেই পারে, সে তাতেও আপত্তি করবে না, কিন্তু কমলাকান্তকেও 3 দিন উপোস করে থাকতে হবে, এবং সে যদি চুরি করে না খেতে ইচ্ছা করে তার, তবেই সে মারতে পারে। সেই কথাটাই সে বিড়াল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এরপরে দেখো কি বলছে, বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। এরপর দেখো কি বলছে, বলছে লোকের মতো এই যে বিজ্ঞ লোক, অর্থাৎ যে হয়তো খুব জানা শোনা ব্যক্তি, যার মধ্যে অনেক জ্ঞান সম্পন্ন, বলছে সেরকম বিজ্ঞ লোকের মতো এই যে, এইটা কি বলছে, যখন বিচারে পরাস্ত হইবে, যখন বিচার করবে, সে বিচারে যখন পরাস্ত হবে, তখন অর্থাৎ হেরে যাবে, তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করবে। তখন কি বলছে, এই কথাটা বলছে হচ্ছে কমলাকান্ত, বলছে যখন তুমি দেখবে যে যুক্তি তর্কেতে হেরে যাচ্ছ, তখন কি করবে, উপদেশ দিয়ে দেবে, গম্ভীরভাবে উপদেশ দেবে। আমি এই প্রথা অনুযায়ী, অর্থাৎ কমলাকান্ত এই প্রথাকে মাথায় রেখে, প্রথা অনুযায়ী মার্জারকে, বিড়ালকে বলিলাম যে এ সকল অতি নীতি বিরুদ্ধ কথা, অর্থাৎ ওই যে সে বিড়ালের যুক্তি তর্কে পারছে না, তাই বলছে এই সকল কথা যেটা তুমি বলছো সেটা সর্বদা কি হচ্ছে, সেটা নীতি বিরুদ্ধ কথা হচ্ছে। নীতি অর্থাৎ যে নৈয়ায়িকের কথা বলছে, সমাজ বিরুদ্ধ কথা বলছে। ইহার আন্দোলনও পাপ, ইহার আন্দোলনেও কি আছে, পাপ আছে। তুমি এই সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মচারণে মন দাও। অর্থাৎ দেখো, আমরা এই যুগে এসেও বুঝতে পেরে গেছি যে ধর্মের দ্বারা সকলকে কিন্তু ধর্মপথে আনা যায়। অর্থাৎ কেউ যদি কোনো, কি বলছে দেখো, ধর্মচরণের কথা এখানে কেন বলা হচ্ছে, কারণ দেখো এই যুগে দাঁড়িয়েও আমরা দেখতে পাই যে যখন কেউ বিপথে যায়, অর্থাৎ কোনো সিস্টেমেটিক থাকে না তার জীবনে, তখন তাকে ধর্মের নাম দিয়ে কিন্তু তাকে একটি সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায়। এই কথাটা মাথায় রেখেই কিন্তু কমলাকান্ত এই একই কথা বলছে। কমলাকান্ত এবার বিড়ালকে বলছে তোমার এই সমস্ত দুশ্চিন্তা সব পরিত্যাগ করো, সব ছেড়ে ফেলে দাও। তাই বলছে কোন দুশ্চিন্তা, এই যে চুরি করার দুশ্চিন্তা, বা চুরি করে তারপর চোরকে যে শাস্তি দিতে হবে, শাস্তি দিলে যে শাস্তি দেবে তাকেও 3 দিন উপোস করে থাকতে হবে, বা এই যে কমলাকান্ত তাকে মারার জন্য উদ্বিগ্ন হয়ে যে উঠে এলো, সেই উঠে আসাটা তার পছন্দ হয়নি, তখন বলছে যে তুমিও তাহলে 3 দিন উপোস করো, দেখি তুমিও ভান্ডার ঘর থেকে চুরি করে খেতে পারো কিনা। এই যে দুশ্চিন্তা, নানা দুশ্চিন্তা, যে কেউ তার অবশিষ্ট ফেলে দেওয়া অংশটাও নর্মদায় গিয়ে ফেলে দিচ্ছে, নর্দমায় গিয়ে ফেলে দিচ্ছে, কিন্তু কি করছে, তাকে দিচ্ছে না খাওয়ার জন্য। এই যে সমস্ত দুশ্চিন্তা, বলছে এই সমস্ত দুশ্চিন্তা তুমি পরিত্যাগ করো, তুমি ছেড়ে ফেলে দাও, দিয়ে কি করতে বলছে, তোমাকে ধর্মচরণে মন দিতে বলছে। অর্থাৎ ধর্মের পথে তুমি এগিয়ে এসো, ধর্মে কোনটা ন্যায়, কোনটা সুবিচার পাওয়া যায়, সেই ধর্ম পথে তুমি এগিয়ে এসো। তাই বলছে তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কের
পার্করের গ্রন্থ দিতে পারি। বলছে কি দেখো, বলছে তুমি বিড়ালকে বলছে তুমি যদি চাও, তোমার যদি মন চায় পাঠের অর্থে, তবে পাঠার্থে অর্থাৎ পাঠের অর্থে তোমাকে বিড়ালকে কি দেবে, নিউম্যানের আর পার্করের কি দেবে, গ্রন্থ দেবে পড়ার জন্য। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। এবার দেখো কমলাকান্ত সে নিজে বলছে, নিজের বইয়ের কথাই বলছে যে তুমি যদি চাও যে তুমি পাঠ করবে, তুমি পড়াশোনা করবে, সেই অর্থে আমি তোমাকে নিউম্যানের তো বই দেবই, পার্কারেরও বই দেব, তার সঙ্গে কি দেব, তার সঙ্গে তুমি কিছু উপকারও পেতে পারো কমলাকান্তের যদি দপ্তর পড়ো। তাই বলছে কমলাকান্তের দপ্তর পড়িলেও তুমি কিছু উপকার হইতে পারে। আর যদি হোক বা না হোক, বলছে আর কিছু হয় বা না হয়, আফিমের অসীম মহিমা বুঝতে পারবে। মানে আফিম খাওয়ার পর তার যে মহিমা সেটা তুমি ভালোই বুঝতে পারবে। কোন বই পড়লে? না কমলাকান্তের দপ্তর পড়লে। এখানে স্বস্থানে গমন করো। বলছে এখানে তাই তুমি স্বস্থানে মানে স্থানের সহিত গমন করো, সেখানে যাও। প্রসন্নকাল কিছু দানা দিবে বলিয়াছে। প্রসন্ন বলছে এখন তুমি যাও, এই স্থান, এই যে স্থানে বসে বসে প্রথমে সে কমলাকান্তের দুধ খেলো, তারপরে দুধ খাওয়ার পর যখন কমলাকান্ত তাকে মারতে আসার সময় কমলাকান্তকে কি করছে, সে নড়ে চড়ে বসছে, তাকে অতটা ভ্যালু দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, কারণ কমলাকান্তের চরিত্র মার্জা সুন্দরী জানে। তাই সে কি করছে, সে একটু নড়ে চড়ে বসছে, হাই তুলছে। এরপর যখন আবার সে যথাস্থানে কমলাকান্ত ফিরে যাচ্ছে, তখন সে তাকে কি বলছে, তখন বলছে যে তুমি যে আমাকে মারতে আসছো, তাহলে তুমি ইয়ে করো, তুমিও তাহলে 3 দিন উপোস করে থাকো, দেখি তুমি ভান্ডার ঘর থেকে চুরি করে খেতে চাও কিনা। এই সমস্ত প্রশ্ন করছে। এবং আর কি করছে, আর বলছে যে যখন কমলাকান্ত বলছে চুরি করা ভুল, তখন সে কি বলছে যে বিচার যদি করতে হয় তাহলে যে বিচারক বিচার করবে তাকেও 3 দিন না খেয়ে তারপরে বিচার করতে হবে। অর্থাৎ ক্ষুধার জ্বালা কতটা বড় জ্বালা, পেটের জ্বালা বা পেটের ক্ষুধার তৃষ্ণা যে কতটা বড়, সেটাকেই বিড়ালের সব থেকে বড় বলে মনে হয়েছে এবং বড় করে সে তুলেও ধরেছে। এবং সে আরো কিছু বলেছে যে একজন বাড়িতে এক বিড়াল যদি পোষা হয়, তার যত্নার্থী কিন্তু আলাদাই পর্যায়ে চলে যায়, কিন্তু রাস্তার বিড়ালকে কেউ তার ফেলে দেওয়া অংশটুকুও দিতে চায় না। এই সমস্ত কিছু যখন বলছে, তখন কমলাকান্ত তাকে ধর্মপথে নিয়ে আসার জন্য তাকে নানা গ্রন্থের কথা বলছে, নিউম্যানের গ্রন্থের কথা বলছে, পার্করের গ্রন্থের কথা বলছে। সঙ্গে কমলাকান্তের দপ্তর পড়লো যে তার কিছু সুরাহা পেতে পারে, কিছু সুরাহা পাক না পাক, আফিমের নেশায় যে কতটা কি করা যায়, আফিমের মহিমা সেটা সে বুঝতে পারবে, সেটা সে বলছে। এরপরে সে বলছে, তাই এরপর কমলাকান্ত বলছে যে তুমি এক কাজ করো, তুমি এই স্থানটা পরিত্যাগ করো। এবার অনেকক্ষণ ধরে কথা হলো, অনেক কিছু তোমাকে বোঝালাম, তুমিও আমাকে বোঝালে, তুমি এবার যাও এই স্থান থেকে। কালকে আবার প্রসন্ন গোয়ালিনীর কথা উঠে এসেছে এখানে, বলেছে প্রসন্নকাল কিছু ছানা দেবে বলিয়াছে। বলছে কিছু ছানা দেবে জলযোগের সময়, অর্থাৎ টিফিন করবার সময়, সকালবেলায় খাবারের সময় আসিও বলেছে। সেই সময়টা তুমি যদি আসো তবে কি করব, উভয়ে ভাগ করে খাবো, ওই একই খাবার কি করে খাবো, ভাগ করে খাবো। অত আজ আর কাহারও হাঁড়ি খাইও না। তাই বলছে তুমি আজকে আমার যা চুরি করার খেলে, আর তুমি আজকে কারোর চুরি করে কিন্তু খেও না, কারোর হাঁড়ি চুরি করে খেও না। বরং ক্ষুধায় যদি নিতান্তই অধীরা হও তবে পুনর্বার আসিও। আর বলছে আজ যদি আবার তোমার খিদে পায়, খিদের জ্বালায় যদি তুমি থাকতে না পারো, তাহলে তুমি আর অন্য কারোর বাড়িতে গিয়ে
হাঁড়ি খেও না, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে কি করব দেখো। এবার বলছে, তুমি পুনর্বার আসিও, তুমি আমার কাছে এসো, সরিষা ভোর আফিং দিব। মানে আফিমের নেশায় কমলাকান্ত যেহেতু একেবারেই ডুবে থাকে, সেরকম ভাবে বলছে যে তুমিও এসো, তোমাকেও আমি সরিষা ভোর মানে সরিষার মতো ছোট্ট একটা বিন্দু দেব আফিম খেতে, যে আফিম খেয়ে তুমি ওই নেশাগ্রস্ত হয়ে থাকবে, তোমার খিদের জ্বালা, তুমি কিছুর জ্বালাই বুঝতে পারবে না। সেই কথাটাই বলছে কমলাকান্ত। মার্জার বলিল, আফিমের বিশেষ প্রয়োজন নেই, তবে হাঁড়ির খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে। এবার মার্জার, সে তো একটুখানি যেহেতু দরিদ্র শ্রেণীর, যে অনেক কিছু না পাওয়া একজন প্রতিনিধিত্ব করছে, যে অনেক কিছু পায়নি জীবনে, সে কি বলছে যে আমার ওসব আফিম টাফিনের দরকার নেই, আমার আফিমের প্রয়োজন নেই। তাই বলছে, তবে তুমি যদি হাঁড়ির কথা বলো, অন্যের বাড়ির হাঁড়ি না খাওয়ার কথা বলো, তাহলে সেটা আমি খিদে অনুসারে বিবেচনা করে দেখবো, আমার কতটা পরিমাণে খিদে পাচ্ছে না পাচ্ছে। তো বলছে, আমি সেই হাঁড়ি খাবার কথাটা আমি তোমাকে কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমি আমি চুরি করব কি করব না, কারোর বাড়ি হাঁড়ি খাবো কি খাবো না, সেটা আমার ক্ষুধার ওপর বিবেচনা করে দেখতে হবে। বলছে আমার খিদে কতটা পাচ্ছে সেই অনুপাতে আমি বিবেচনা করে দেখব। তাই বলছে। এরপরে দেখো মার্জার কি করছে, মার্জার বিদায় হইল। অর্থাৎ যে বিড়াল এতক্ষণ ধরে কমলাকান্তের সঙ্গে কথোপকথন হচ্ছিল, সেই মার্জার এবার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। বলছে কি, একটা পতিত আত্মা, পতিত আত্মা মানে হচ্ছে যার মনটা একেবারেই নিচুর দিকে, সেই পতিত, সেই পড়ে থাকা আত্মাকে, তাকে কি করছে, অন্ধকার থেকে আলোর পথে এনেছে। এই ভেবে কমলাকান্ত কি করছে, খুব আনন্দ পাচ্ছে। কারণ সে কি করেছে, সে কমলাকান্ত বিড়ালকে বলেছে তুমি আর চুরি টুরি করেও খেও না, তোমার যদি খিদে পায় তুমি আমার কাছে এসো, প্রসন্ন কি করবে, প্রসন্ন ছানা দেবে, সেই ছানা আমরা টিফিনের সময় ভাগ করে খাবো। বা আরো কি বলেছে, সে বলেছে বিড়ালকে যে তোমার আর চুরি করার প্রয়োজন নেই, তুমি আর চুরি করো না। বলছে তোমার যদি খিদে পায় তুমি আমার বাড়িতে এসো, তোমাকে আমি ছানা দেব, আমি যা খাবো সেটাই তোমাকে আমি কি করব, ভাগ করে খাবো দুজন মিলে। এই ভেবে বলছে যে এরকম একটা পতিত আত্মা, মানে যার মনটা একেবারেই নিচু, তাকে কি করেছে, সেই পতিত আত্মাকে সেই নিচ থেকে কি করেছে, অন্ধকার থেকে আলোর পথে এনেছে। এবং তাকে কি করেছে, তাকে সৎ পথে আনার চেষ্টা করেছে। কে করেছে, কমলাকান্ত করেছে। কিন্তু এখানে বিড়াল কি করছে, বিড়াল যেহেতু একেবারেই দুস্থ, একেবারেই দরিদ্র এবং নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, এরকম একটা প্রতিনিধিত্ব করছে, তার কাছে কি, তার কাছে কিন্তু ওই যে বিচারটা, যেটা কমলাকান্ত বলল যে তুমি আর কারো বাড়ি হাঁড়ি খেও না, তোমার খিদে পেলে তুমি আমার কাছে এসো, তো আমার কাছে যদি কিছু নাও থাকে তোমাকে সরিষার দানার মতো এক দানা আমি আফিং দেব, তুমি সেই আফিং খেয়ে তুমি বসে থাকবে। তো এই সমস্ত কিছু যখন বলছে, তখন কি করছে, সে বলছে যে আমার খিদেটা আগে দেখবো, আমার খিদেটা কত পরিমাণে আছে সেটা আমি আগে দেখবো, তারপরে আমি সেটা চিন্তা ভাবনা করব। তো এই বলে কমলাকান্ত সে নিজেও আনন্দ পাচ্ছে। তো যাই হোক, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে।